আমি গত দুদিন ধরে একটা কথা বলে আসছি যে ঘটনা ঘটেছে অনেকগুলো, সবচেয়ে বেদনাদায়ক ঘটনা কোনটা? 4 জনের মৃত্যু, এবং সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মৃত্যু। তাদেরকে মরতে হলো কেন? আজকে শুনলাম আরো একজন বেড়েছে, 5 জনের মৃত্যু। কাদেরকে মারলেন আপনারা? এদেশের নাগরিক তো। এই যে মৃত্যুগুলো হলো, এই মৃত্যুগুলো কি অপমানের মৃত্যু হলো? এই মৃত্যুগুলো কি সম্মানজনক মৃত্যু হলো? সম্মানজনক যে হয়নি, অথবা এই রাষ্ট্র যে এই মৃত্যুগুলো নিয়ে মিনিমাম শোকাহত নয়, মিনিমাম ফিলিংস তাদের মধ্যে কাজ করছে না, তার বড় প্রমাণ হলো এই কোনো একটা মৃত্যুর ময়নাতদন্ত হয়নি, পুলিশ সুরথাল রিপোর্ট তৈরি করেনি, দাফন হয়ে গেছে, দ্রুতবেগে দাফন দিতে বাধ্য করা হয়েছে। কেন? তারা কি করেছিল? তাদের ফ্যামিলির সঙ্গে দেখলাম, তাদের ফ্যামিলি বক্তব্য নিয়ে আজকে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা দেখলাম। এই যে 4 জন মারা গিয়েছে, এই 4 জনের পরিবারই বলেছে যে তারা আগে কোনো রাজনীতি করতেন না। এই সোহেল মোল্লা, দীপ্ত সাহা, ইমন তালুকদার, রমজান কাজী, এদের সকলের পরিবারের দাবি যে তাদের পরিবারের এই সদস্য কোনো রাজনীতি করতেন না। কেউ রিক্সা চালাতেন, কেউ দোকানদারি করতেন, মানে আপনার ইলেকট্রনিক্সের দোকান ছিল, দোকানদারি করতেন, এরকম সাধারণ মানুষ ছিল তারা। তো তাদের মৃত্যুর জন্য কারোর মধ্যে কোনো দুঃখবোধ নাই। তারা কি অস্ত্র হাতে ছিল? যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সবাই কিন্তু গুলিতে আহত নিহত হয়েছে। কাদের গুলিতে? পুলিশের গুলিতে, আর্মির গুলিতে। বিপরীত দিক থেকে ওরা কি কারো গুলি করে কাউকে আহত করেছিল? করেনি তো, কারণ তাদের হাতে সে ধরনের কোনো অস্ত্রও ছিল না। আমি জানি না ছিল কিনা, যদি থাকতো নিশ্চয়ই কেউ না কেউ আহত হতো। শুনেছি পুলিশের নাকি 7-8 জন আহত হয়েছে, এবং এটাও শুনেছি তাদের নাকি ইট পাটকেলের ইয়েতে আহত হয়েছে। তাহলে আমার কথা হলো যে একটা মব ভাঙার জন্য আপনি যে গুলিগুলি চালালেন, যে লোকগুলি মারা গেল, এইগুলির আদেশ কে দিয়েছিল? আমার মনে হয় এগুলো খুঁজে দেখা দরকার। এটা তো একটা সভ্য রাষ্ট্র নাকি? আমি তো কখনো দেখিনি কোনো অন্তর্বর্তীকালীন সরকার অথবা কোনো তত্ত্বাবধায়ক সরকার, বাংলাদেশে তো অনেকগুলো এসেছে, এরকম কখনো দেখিনি যে তাদের আমলে এ ধরনের ঘটনা ঘটে, এবং তাদের আমলে কোনো একটা জেলাকে কারফিউ দিয়ে গ্রেপ্তার করা হয়। দেখিনি কখনো। ডক্টর ইউনূস আমাদেরকে যা দেখেনি তা দেখিয়ে দিচ্ছেন। যে ঘটনা ঘটলো সেটাই কি শেষ? এর ফলো আপটা কি? আমি কয়েকটা ফলো আপ নিয়ে একটু কথা বলি। নাহিদ ইসলাম উনি বলেছেন, উনি ঘোষণা দিয়েছেন যে উনি আবার গোপালগঞ্জ যাবেন, এবং কেবল তাই না, বলেছেন গোপালগঞ্জের প্রতিটি ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে, এবং তিনি আবার গোপালগঞ্জ যাবেন। পতাকাটা কে উড়াবে ভাই? আপনি উড়াবেন? এই গোপালগঞ্জে যারা অধিবাসী তারা উড়াবে? আপনারা যে সভাটা ডেকেছিলেন, এই সভা শেষ হওয়ার পরে তো আপনাদের উপর হামলা হয়েছে। শেষ হওয়ার আগে আপনাদের জনসভা, আপনাদের সমাবেশে কত লোক হয়েছিল? বুকে হাত দিয়ে বলুন তো আপনারা, আমরা তো লাইভ দেখেছি। বুকে হাত দিয়ে বলুন কয়জন লোক ছিল? আর সেই লোকগুলি যে কি ঘরে ঘরে আপনার পতাকা উড়াবে? শুনেন, জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে, কোনো সমস্যা নেই, কারণ জুলাই গণঅভ্যুত্থান একটা বড় কাজ ছিল। কিন্তু আপনারা যে জুলাই গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছেন, আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে যে আচরণ করছেন, সেটা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নয়, সেটা নয়। আপনারা যেভাবে ঘরে ঘরে হিংসা ছড়িয়ে দিচ্ছেন, মানুষের মধ্যে বিভক্তি তৈরি করছেন, সেটা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নয়। কাজে এই বড় বড় কথা বলে তো কোনো লাভ নেই রে ভাই। মাঝখান থেকে কি হবে? এই জাতির, এই রাষ্ট্রের আরো কয়েক কোটি টাকা খরচ হবে। কত টাকা খরচ হয়েছিল এই আপনার নাহিদ ইসলামদের এই যে মার্চ টু গোপালগঞ্জের এই অনুষ্ঠানে, এই ব্যর্থ প্রজেক্টের জন্য কত টাকা খরচ হয়েছে? কেউ হিসাব দেবে? আমি একটা হিসাব করার চেষ্টা করেছি, বিভিন্ন জনের সঙ্গে কথা বলি। দেখুন, বাংলাদেশে যখন নাকি রাষ্ট্রপতি কোনো ঢাকার বাইরে কোথাও যান, অথবা প্রধানমন্ত্রী কখনো ঢাকার বাইরে কোথাও যান, কত টাকা খরচ হয়? রাষ্ট্রপতি গেলে প্রতি ঘন্টায় 72 লক্ষ টাকা খরচ হয়, এবং প্রধানমন্ত্রী গেলে প্রতি ঘন্টায় 81 লক্ষ টাকা খরচ হয়। আর এরা যে অনুষ্ঠানটা করেছে সেখানে
ওই রকমই কিন্তু নিরাপত্তা ছিল। বরঞ্চ আপনার এই যে এপিসি যেটাতে আমরা সাজোয়া যান বলেছি, এই এপিসি অনেক সময় যায় না প্রাইম মিনিস্টার এবং ইয়ের সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে, ইয়ের সঙ্গে, প্রেসিডেন্টের সঙ্গে, ওদের সঙ্গে গিয়েছিল। কত খরচ হয়েছে? আমাকে একজন যিনি হিসাব দিলেন, এটা প্রায় 8 কোটি টাকার মতো খরচ হয়েছে সরকারের। তো এবং আরো কি নতুন নতুন আমাকে একজন চ্যালেঞ্জ করে বললেন যে আপনি কখনো দেখেছেন যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এপিসিতে ওঠার সুযোগ পায় অথবা তাকে উঠানো হয়? আমাদের এখানে হাসনাত সার্জিসদের উঠানো হয়েছিল, ওটা করে তাদেরকে রেস্কিউ করা হয়েছিল। আচ্ছা, ওর বাইরে যারা ছিল, পুলিশ ছিল, আর্মি ছিল, তারা তো এপিসির বাইরেই ছিল, তাদের জীবনের নিরাপত্তা প্রয়োজন ছিল না? তো ওনাদেরকে তুলতে হলো কেন? একটা অনিবন্ধিত রাজনৈতিক দলের এই ধরনের একটা আবদার, একটা জেদ পূরণের জন্য রাষ্ট্রে এত কোটি টাকা খরচ হলো। ওনারা আবার যাবেন, আবার সেই জেদ করবেন, আবার যাবেন। এবার হয়তো আরো লট বহন নিয়ে যাবেন, আরো বেশি সাজোয়া যান নিয়ে যাবেন, হয়তো সাজোয়া যানের মধ্যে বসে বসেই বক্তৃতা করবেন, কি করবেন জানি না, আরো খরচ হবে। এবার হয়তো পারবেন, প্রতিটা ঘরের সামনে যদি পুলিশ রাখেন, আর্মি রাখেন, হয়তো তারা সেই ফ্ল্যাগ উড়াতে পারবেন। এসে বলবেন যে শেখ মুজিবের জন্মস্থানে প্রত্যেকটা ঘরে যে মুজিববাদের মুর্দাবাদ করে বলে এসেছি এবং তাদের সেই ফ্ল্যাগ উড়িয়ে এসেছি। কিন্তু এতে সবচেয়ে বড় কথা হলো কি, এতে লাভটা কি হবে? এই যে হাসনাত আব্দুল্লাহ বললেন যে মুজিবের জন্মভূমিতে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে এসেছি, এতে জাতির লাভটা কি হয়েছে ভাই? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকেও বলি, আপনার কি লাভ হয়েছে? দেশের মানুষ কি আপনাদের প্রতি তাদের সম্মান আরো বাড়িয়েছে? ভালোবাসা দেশের মানুষের মধ্যে কি বেড়ে গেছে আপনাদের জন্য? বাড়েনি, বরং ভয় বেড়েছে, আতঙ্ক বেড়েছে। মানুষ আপনাদেরকে ভয় পাবে, ভালোবাসবে না। মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করুন। মানুষকে ভয় দেখাবেন না, ভয় দেখে কোনো লাভ হয় না রে ভাই। শেখ হাসিনা মানুষকে ভয় দেখাতো, কিছু হলে ধরে নিয়ে যাবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, এদের ভয় দেখাতো। সেই ভয়ের রেজাল্ট কি হয়েছে আপনারা জানেন। আপনারা তো মাত্রই ওদেরকে সরিয়ে এসেছেন। আপনাদের মধ্যে এই চিন্তাগুলো এত দ্রুত কিভাবে আপনারা ভুলে যান কিভাবে, এটা বুঝি না। এটা দগদগে ঘাড় মতো আপনাদের সামনে একটা উদাহরণ আছে, সেই উদাহরণ থেকে কেন আপনারা শিক্ষা নেন না? আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, শেখ মুজিবের বিরুদ্ধে নয়। শেখ মুজিব এবং শেখ হাসিনা এক নয়, শেখ হাসিনার আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এক নয়। এইগুলো যদি আপনারা চালাতে থাকেন আগামীতে, আমার মনে হয় আমার সাধারণ মানুষ আপনাদের কতটুকু গ্রহণ করবে এটা নিয়ে কিন্তু আমার মধ্যে দ্বিধা তৈরি হয়েছে। আমি অবশ্যই চাইব যে এই এনসিপি সাধারণ মানুষের মনের মধ্যে ঢুকে যাক। আমরা চাইব, আমরা সবসময় একটা বিকল্প রাজনৈতিক শক্তি খুঁজেছি, আমি নিজেও খুঁজেছি। আমি চেয়েছি যে এই তরুণরা ভালো কিছু করুক, সেই সম্ভাবনা আপনারা নিজেরাই নষ্ট করে দিয়েন না প্লিজ। হিংসা তৈরি করে কিছু অর্জন করা যায় না। মানুষকে ভালোবাসতে উদ্বুদ্ধ করুন। আপনারা ভাবুন, এই যে আপনারা বললেন যে একদম ঢালাওভাবে গোপালগঞ্জের কথা বলেন, গোপালগঞ্জের লোক, গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকজন আপনাদেরকে প্রতিহত করেছে। ভাবুন তো, বেশি দিন আগে নয়, এই বছরের ফেব্রুয়ারি মাসে এই গোপালগঞ্জে জামাত ইসলাম যে মিটিং করে এসেছে, তাদেরকে তো কেউ, তাদের জনসভাতে কোনো ভাঙচুর হয়নি। আপনাদের হলো কেন? ওই উস্কানি দেওয়ার কারণে হয়েছে। জামাত তার রাজনীতির কথা বলেছে, জামাত কাউকে উস্কানি দেয়নি। অথচ আওয়ামী লীগের শত্রুতার দিক দিয়ে জামাত বড় শত্রু, কোথায় তাদের জামাতকে মিটিং করতে দিয়েছে। তো আপনাদের নিয়ে ঝামেলাটা হলো কেন? হলো একটা কারণে, যে আপনারা উস্কানি দিয়েছেন। হয়তো আপনারা চেয়েছেন যে এরকম কিছু ঘটুক, ঘটলে পরে এটাকে পুঁজি করে নির্বাচন পেছানোর একটা অজুহাত পাওয়া যাবে। এই মতলব মানুষ বুঝে গেছে ভাই, কি লাভ এতে বলুন? প্রিয় দর্শক, এখানে পর্যন্তই।